হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টিয়া আবার ভিডিও দিয়েছে। তো যে ভিডিওটা দেখলাম গতকাল, তো সেটাই দেখলাম যে তোমার অনেকগুলো ক্লিপ দিয়ে ভিডিওটা করেছে, ঠিক আছে? মানে একদিনের ভিডিও না, এটা পরিষ্কার বোঝা গেল। তারপরেও বলেওছে অমুক দিনের ভিডিও, 3 দিন আগের ভিডিও, এরকম ছোট ছোট ক্লিপ দিয়ে ভিডিওটা করেছে, ঠিক আছে? এটা হলো ফার্স্ট একটা কথা, যেটা ক্লিয়ার করে দিলাম। সেকেন্ড, অনেক জায়গায় ভিডিওর মধ্যে ওর কথা শুনতে পাওয়া গেছে, অনেক জায়গায় ভয়েস ওভার দিয়েছে। অর্থাৎ ভিডিওটা টোটালি একটা তোমার এডিটিংয়ের উপর ছিল। মানে অনেক ভাবনা চিন্তা করে এডিট করে ভিডিওটা দেওয়া হয়েছে। 2 নম্বর। আর 3 নম্বর, ওর যে অবস্থা বা ওর যে অসহায়তা বা ওর বর যে ওর সঙ্গে নেই বলে যে প্রিটেন্ড ও করছে, সেটা আমি টোটালি ডিসএগ্রি করছি। অর্থাৎ আমার সবসময়ই মনে হচ্ছে, কারণ ও যে পরিস্থিতিতে এখন রয়েছে, 5 মান্থ প্রেগনেন্ট নিশ্চয়ই, সেই সময় ওর বর কেন, ওর শ্বশুরবাড়ির লোকও 2 দিন আগেও শ্বশুর শাশুড়ি এসে রয়ে গেছে, ওকে কখনো একা ফ্ল্যাটে রাখবে না। এটা তোমরা জেনে রেখে দাও, রাখবে না। হ্যাঁ, অ্যাটলিস্ট এত সমস্যা হলে ওর বাপের বাড়ি থেকে ওর মা অন্তত ওর কাছে এসে থাকতো, ঠিক আছে? এইটা তোমরা জেনে বুঝে রেখে দাও, কারণ একজন প্রেগনেন্ট মহিলা সঙ্গে একটা অসুস্থ ছেলে একা ফ্ল্যাটে রয়েছে 4-5 দিন ধরে, এবং রাত্রিবেলা একা, এটা কোনো সময় সম্ভব হবে না। যদি এটা রিয়েল হতো, অবশ্য করেই টিয়া ফ্ল্যাটে না থেকে তার নিজের শ্বশুর বাড়িতে না যাক, সে তার বাপের বাড়িতে তার মার কাছে অবশ্যই চলে যেত, যদি এটা রিয়েল ফ্যাক্ট হতো। এইখানেই টোটালি দুধ কা দুধ পানি কা পানি আমরা করে নিতে পারি। অর্থাৎ টিয়ার কোনো কথায় বিশ্বাস করা সম্ভবই হয় না, বা সম্ভব নয়, বা তোমরা কেউ বিশ্বাস করো না, এটা সম্ভবই না। এটা টোটালি একটা নাটক চলছে, এবং এদের দুজনের, অর্থাৎ স্বামী স্ত্রী এখানে দুজনেই ইনভলভ, এবং বাচ্চাটার সামনে ওরা এই মিথ্যাচারিতা করছে। হয়তো বাচ্চাটাকে বুঝিয়েছে, বা টোটালি এডিটিংয়ের কামাল, যে বাচ্চাটা যে সময় এই ব্যাপারগুলো শুনছে না, বুঝছে না, দেখছে না, বলছে না, ঠিক সেই সময়গুলোই আমাদের ক্যামেরার সামনে আনা হচ্ছে, আমাদের দেখানো হচ্ছে, তাই না? তাই অনেকটাই বোঝা যাচ্ছে যে টোটালি একটা মিক্সিং চলছে এখানে। এবং অবভিয়াসলি আজকে তো অনেক জায়গায় বোঝা গেছে যে ওর হাজবেন্ড ওর সঙ্গে ওর ফ্ল্যাটে ছিল, অনেক জায়গায় বোঝা গেছে। আমি এই জিনিসগুলো বলতে বা মানে কি বলবো, প্রমাণ করতে আমার ভালো লাগে না, কিন্তু এটা তো খুব বড় একটা ফ্যাক্ট, যেটা হচ্ছে ও যে ফ্ল্যাটটায় থাকে সেটা তো যথেষ্ট একটা বড় ফ্ল্যাট, ঠিক আছে? এবং ওর ফ্ল্যাটটা কিন্তু এক সাইডে। হুম। এবং ও যে রুমটায় বসে, যে ঘরে ও ঠাকুর পুজো করছিল, তো সেই রুমটার পাশেই হচ্ছে ওর কিচেন এরিয়া, ঠিক আছে? এমন নয় যে ওর একদম বেডরুমে, যে রুমে খাট রয়েছে সেই রুমে বসে কথা বলছিল। একদম কিচেনের পাশের রুমটায় বসে, মেঝেতে বসে, কারণ ওই ঘরে ওদের খাট নেই, একটা আপেল খাচ্ছিল বসে বসে। ভিডিওর মাঝখানে সেকশনে গিয়ে দেখবে, যেখানে ওর ছেলেটা পুজো করবে বলে এরকম কিছু বলা হচ্ছে, বা লাস্টে দেখানোও হলো ছেলেটা পুজো করছে, যেহেতু ওর 5 মান্থস হয়ে গেছে আর পুজো করবে না, কিছু বাধ্যবাধকতা নিষেধ আছে, তো সেগুলো মান্যতা দিচ্ছে, অবভিয়াসলি দিতে হবে। সেই জন্যই তো বলছি, কখনো একা থাকা সম্ভব না, একা নেইও। তখন তোমরা পরিষ্কার শুনতে পাবে যে কেউ কিচেনে দাঁড়িয়ে বাসনপত্র নাড়াচাড়া করছে, বাসনপত্র ধোয়া পাকলা করছে, এই ধরনের কাজকর্মের আওয়াজ, একটা সাউন্ড, বেশ ভালো রকমের সাউন্ড আমরা ভিডিওতে শুনেছি। এইটাই যদি তোমারও ভয়েস ওভার দিত, তাহলে এই সাউন্ডগুলো আমরা পেতাম না, ঠিক আছে? সেই জন্যই অনেক জায়গায় ভয়েস ওভার এসছে, নিজের সাউন্ড বা ভিডিওর সাউন্ড শোনায়নি। কাজেই দেখো, এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা অনেকটাই ধরে নিতে পারি যে ওরা দুজন ছাড়াও, বাচ্চার মা ছাড়াও, ফ্ল্যাটে কিন্তু আরও একজন তৃতীয় ব্যক্তি রয়েছে, যাকে টিয়া দেখাতে চাইছে না। কারণ সে নিজেকে কিছুদিন আগেও বলছিল না, সিঙ্গেল মাদার, সিঙ্গেল মাদার। তো সেই কনসেপ্টটাকে এনে এখন সেই সিঙ্গেল মাদার একটা ট্যাগটাকে কায়েম করতে চাইছে। অর্থাৎ সে নিজেকে এখন দেখাতে চাইছে সে একা মা হিসেবে সে তার বড় সন্তানকে যেমন দেখাশোনা করছে, তার পেটের সন্তানেরও খেয়াল রাখতে ঠিকমতো খাওয়া-দাওয়া করছে, ফল খাচ্ছে। এবার ফল খেতে, খেতে তার মনে হয়েছে, এই রে আমি ফল খেলাম, তাহলে ফলটা কে আমার এনে দিল? এটা কিন্তু তার মনে হয়েছে। তখনই সে বানিয়ে দিল। তার বাড়িতে তার বন্ধু এসছিল, বা কোনো ইউটিউবার মানে ভিউয়ার্স এসছিল, যারা কিনা ফল সঙ্গে করে নিয়ে এসছে, সেই ফল সে খাচ্ছে। বুঝতে পারছো? মানে সবকিছুর সঙ্গে সবকিছুর লিঙ্ক রেখে কথা বলার চেষ্টা করেছে, এবং নিজের কথার বিশ্বাসযোগ্যতা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু সেই আওয়াজ, অর্থাৎ কিচেনে বাসনের আওয়াজ কি করে এলো?
টিয়া কি করে এলো? বাচ্চাটা তো নিশ্চয়ই কিচেনে বাসন গোছাচ্ছে না বা বাসন ধুচ্ছে না। অথচ আমরা এই কাজগুলো করতে কিছুদিন আগেই টিয়ার হাসব্যান্ডকে নিজে চোখে দেখেছি। কারণ টিয়া কিছুদিন আগে পেটের ব্যথায় শুয়েছিল। তখন তার হাসব্যান্ডই রান্নাঘরে রান্নাবান্না, বাসন মাজা, কাজকর্ম মাঝে মধ্যেই করে এবং টিয়াকে রান্নাবান্না করে খাওয়ায়। দুদিন আগে বেশ সুন্দর সব জলখাবার করে খাওয়াচ্ছিল, দেখেছো নিশ্চয়ই। তো সেই জিনিসগুলো আমার মনে হচ্ছিল যে এইরকম আওয়াজ তো মনে হয় যেন পূর্বেও আমাদের কানে এসছে, এইরকমভাবে বাসন নাড়াঘাটার আওয়াজ। তো আমি বলব টিয়া এখানে একটু ভুল করে ফেলেছে। ওই সময়টা যদি ভয়েস ওভার দিত তাহলে হয়তো এই সন্দেহটা আমাদের মনে আসলেও এইভাবে মুখ ফুটে বলতে পারতাম না, তাই না? কারণ আমি তো প্রথম থেকে বিশ্বাস করিনি। এটা টোটালি নাটক ছিল। একটা লোক ঠকানো ব্যাপার ছিল, তার জন্যই তো আমি চিটিংবাজি বলেছি। এইভাবে লোক ঠকিয়ে ভিউজ আর্নিং করাটাই তো চিটিংবাজি, তাই না? আর এই সময় ৫ মাস সময় কেউ কখনো কারোর ওয়াইফকে অন্তত কারোর বাড়ির বংশধর বলে কথা, সে মেয়ে হোক ছেলে হোক সেটা বড় কথা নয়। তার শ্বশুরবাড়ির লোকজন অন্তত, তার বাপের বাড়ির লোকজন অন্তত কোনো প্রেগনেন্ট মহিলাকে এইভাবে রাত-বিরেতে কোনো ফ্ল্যাটে একা রেখে দেবে না, যখন কিনা তার আরেকটা সন্তানও কিন্তু অসুস্থ। কারণ যেকোনো মুহূর্তে যে কেউ এই সময় কিন্তু এমার্জেন্সি একটা বলে জিনিস হতেই পারে। অর্থাৎ শরীর খারাপ হতেই পারে যে কেউ। কারণ এরা কেউই সুস্থ নয়। এই মুহূর্তে সুস্থ না। টিয়া এই মুহূর্তে সুস্থ না। আর ওর ছেলে তো জানোই একটা ভুগছে বাচ্চা মানুষ। তো সেই রিস্কে কি করে একা ফ্ল্যাটে থাকতে পারে? তাই না? কাজেই এটা যে পুরো একটা ফেক জিনিস চলছে সেটা তো পরিষ্কার। এরপরে কি হলো দেখো, তোমরা ওই পুজোর ওই মোমেন্টটাতেই বলছি, বসে যখন আপেল খাচ্ছিল তখন একটা নাইটি আর উপরে সম্ভবত ওড়না বা গামছা দেয়া ছিল। ঠিক আছে? তখন ছেলেটা পুজো করলো, দেখা গেল এসে পুজো করছে। ঠিক আছে? এইবার ও নমস্কার যখন করতে এলো তখন কিন্তু ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে এবং ও বলল যে, "আমি স্নান করে ড্রেস পরে এলাম। এবার এসে ওখানে প্রদীপ জ্বালাবো।" তো সেই সময়টা কিন্তু অনেকটা পরে এসছে। কারণ খেয়েছে, তারপর স্নান করেছে, তারপরে এসে প্রদীপ জ্বালিয়েছে, তারপরে গিয়ে তোমার ওখানে নমস্কারের সিস্টেমটা হয়েছে। তার মানে ওখানে অনেকটা টাইম হয়ে গেছে। তারপর ওখান থেকে হাঁটতে সামনের ঘরে এসছে এবং পুরো ফ্ল্যাটটা তখন দেখাচ্ছে ফাঁকা। তার মানে কেউ একজন যে ছিল 3rd ব্যক্তি বা 3য় ব্যক্তি তখন আপাতত সে তার জায়গায় চলে গেছে। অর্থাৎ তাকে কোনোভাবে সাইড করা হয়েছে যাতে কেউ ক্যামেরার মাঝখানে না আসতে পারে। আর তাছাড়া ফ্ল্যাটটা অনেক বড়। কোনা-কাঞ্চি কখনোই একটা ক্যামেরা বা একটা ফোকাসে দেখানো সম্ভব নয়। যেকোনো জায়গায় যেকোনো সময় তুমি আস্তে করে নিচু হয়ে গিয়েও নিজেকে লুকোতে পারো বা সাইড হয়ে যেতে পারো। কারণ ফ্ল্যাটে অনেক তোমার সাইড এরিয়া রয়েছে। ঠিক আছে? এট লিস্ট তো টয়লেট রয়েইছে। কি বলো? কাজেই ভিডিও করার সময় একটু তো এদিক ওদিক করাই যেতে পারে। তো ভাল লাগছে না একা ফ্ল্যাটে। তার জন্য চলে যাওয়া হলো কোন বন্ধুর বাড়িতে। সেখানে গিয়ে মজা করে, আড্ডা দিয়ে, খাওয়া-দাওয়া করে সুন্দরভাবে টাইম স্পেন্ড করা হলো। তাহলে এখানেও কি তোমাদের সন্দেহ আরও বশীভূত হয় না? যে যার শরীর এত খারাপ, যার মন মানসিকতা যখন এত খারাপ, বিশেষ করে তার স্বামী তার সঙ্গে নেই এবং তার স্বামী কোনো এক বদ সঙ্গে বা বদ নেশায় আসক্ত বলেই আমরা ধরে নিচ্ছি। কারণ এমন কিছু অভ্যাস আছে যেটা কিনা তার ওয়াইফ মেনে নিতে পারছে না। তো সেটাকে আমরা বদই বলবো, খারাপ বলবো। তো সেই মুহূর্তে কি কেউ সেটাকে ভেবে বা মনে রেখে আনন্দ, ফুর্তি, মজা, উল্লাস এগুলো করতে পারে কোথাও গিয়ে? যেখানে তার বন্ধুর সংসার, বন্ধুর বাপের বাড়ি ওইখানে সে লাফিয়ে ঝাঁপিয়ে থাকতে পারে? এটলিস্ট বন্ধুর একটা প্রশ্ন তো আসবেই বন্ধুর বাড়ির থেকে যে, "তুই এই অবস্থায় একা আছিস কি করে? তুই এই অবস্থায় তোর স্বামী তোর সঙ্গে নেই কেন?" তাহলে এই প্রশ্নগুলো আসলে আগের দিনই যে বন্ধু এসছিল তার বাড়িতে, তারপরই তার বাড়িতে চলে যাওয়া হলো। কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হলে কেউ কি কারো বাড়িতে যেত? নিশ্চয়ই যেত না। এখানেই আবার আরেকটা সন্দেহ আমাদের মানে আরেকটা ঘটনা আমাদের এই বিশ্বাসটাকে আরো জোরালো করে দিল যে এটা যে একটা নাটক চলছে। আচ্ছা, এইবার লাইভ হলে মানুষের আরো বেশি সামনেটা চলে আসে, মানে বাস্তবটা সামনে চলে আসে। তা ঘরে বসে কোনো লাইভ হলো না। কোথায় লাইভ হলো? আগের দিন আমরা দেখলাম ছাদে বসে একটা লাইভ হলো। তো বাচ্চাটাকে কোনোভাবেই পাশে রাখলো না। কেবল বলছে, "দূরে যাও, ওখানে যাও, সেখানে যাও।" মানে মুখ ফসকে যদি বাচ্চাটা কোনো কথা বলে ফেলে, বাচ্চা তো অনেক সময় অনেক কিছু মনে নাও থাকতে পারে। কিন্তু লাইভ সেটা কিন্তু এডিট করা যাবে না। তাই খুব কম সময়ে ছোট্ট একটা লাইভ করে নিজেকে একা সেটা প্রমাণ করার চেষ্টা করেছিল। যাই হোক, সেটা বড় কথা না, যাই করুক, আমাদের বিশ্বাস তো হচ্ছে না ১ নম্বর। কারণ এই পরিস্থিতিতে একা থাকা সম্ভব নয়। আর যদি সত্যি সেই প্রবলেমটা হতো, অবশ্য করেই টিয়া এখানে থাকতো না। সে তার বাপের বাড়িতে তার মার কাছে চলে যেত। কিংবা তার মা এখানে এসে থাকতো। ঠিক আছে? আশা করি বোঝাতে পারছি। এ নিয়ে আরো ভিডিও আসবে। কারণ এ তো সবে শুরু হলো। যতক্ষণ না আ এরা মানে এর হাসব্যান্ড এসে আবার বলে, বলে তো না কিছু, হট করে চলে আসে, চুপচাপ ঘুরে ফিরে টিআই ওর সামনে ক্যামেরা ধরে কথা বলতে থাকে। কারণ অলরেডি বলে দিয়েছে, যতক্ষণ না আমার হাসব্যান্ড ক্যামেরা ধরে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছে যে সে যা করেছে ভুল করেছে, ততক্ষণ আমি তাকে অ্যাকসেপ্ট করব না। শুনেছ নিশ্চয়ই তোমরা? তাহলে সেই রকম একটা মোমেন্ট আমাদের সামনে আসতে চলেছে। তো সেই মোমেন্টটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা এই নাটকটা দেখব বা সহ্য করব। তো দেখা যাক, কন্ট্রোভার্সি চেয়েছে, কন্ট্রোভার্সি হচ্ছে। কারণ
খুব মন প্রাণ দিয়ে কন্ট্রোভার্সি চাওয়া হচ্ছে, তাই না? এইসব কথা হচ্ছে, ডিবেটফুল কথা হচ্ছে। আর নিজেদের অত্যন্ত মানে শিক্ষিত, জ্ঞানী বলে মনে করে, গীতার বচন বলছে, ১ বার ক্ষমা করা যায়, ২ বার ক্ষমা করা যায়, যে অন্যায় করে ৩ বার এবার ক্ষমা করা যায় না, তাহলে মূর্খের পরিচয় দেওয়া হয়। আরে বাস! কেউ বলেছে তাকে গীতা পড়ো, এই সময় গীতা পড়তে হয়, গীতার বাণী আ নিজের মনের মধ্যে আহরণ করো। আরে বাবা! এ কাকে বলেছে? কে কাকে বলেছে একে গীতা পড়তে? এ তো চলতি ফিরতি জ্ঞানের ভান্ডার। এ তো গীতা এর উপর ভারী পড়বে। ঠিক আছে? কারণ এ তো আমাদের জ্ঞান দিয়ে যায়। আমরা একেক সময় ভাবি, আমরা কি ভুল করছি? এক্সাক্টলি আমি ১ম এ ভাবতাম যে এর জন্য মানে সহানুভূতি দেখাবো বা এর হয়ে বলবো এটা করো না, সেটা করো না। কিন্তু এর প্রয়োজন নেই। এর অলরেডি ইনবর্ন জ্ঞান রয়েছে। ঠিক আছে? কারণ পড়াশোনা না করেই এত জ্ঞান, এরপর এ যদি সেই লেভেলে পাস-টাস করত, তাহলে না জানি আর কত জ্ঞান ভেতরে প্রবেশ করত। এক্সাক্টলি আমার মনে হয় ভগবান তাদেরই পড়াশোনা করতে সুযোগ দেয় যাদের কিনা ভেতরে জ্ঞান কম থাকে। আর এরা তো জন্মেই জ্ঞানী, সেইজন্য এদের পড়াশোনা করার প্রয়োজন হয় না। তাই পালিয়ে গিয়ে বিয়ে করতে হয়েছে। আ যে ছেলেটাকে আজকে অপছন্দ বা অভ্যাসটাকে খারাপ লাগছে, সেই ছেলেটার সঙ্গেই তাকে পালিয়ে যেতে হয়েছে, এবং আমি বোঝার পরেও যে ছেলেটা ভালো না, তো মানে স্বভাবগতভাবে। কারণ এরপরেই বলতে চলে আসবে, "কে বলেছে আমার হাসব্যান্ড ভালো না? আমার হাসব্যান্ডের সঙ্গে তো আমিই থাকবো।" সে তো স্বাভাবিক। কারোর হাসব্যান্ডের সঙ্গে অন্য কেউ থাকতে যাবে কেন? মানে এগুলো বলা না বলা সমান। মানে ও বলবে, অথচ কেউ বলতে এলে ওর গায়ে ফোস্কা পড়বে। কিন্তু এ তো চলবে না। তুমি তোমার হাসব্যান্ডকে খারাপ বলছো, ওয়াইটিতে খারাপ দেখাচ্ছ, নিজের কেচ্ছা নিজে প্রকাশ করছো, এবং ফ্যামিলি কেচ্ছা বিক্রি করছো। তো তাকে তো কাটাছেঁড়া করা হবেই। তাই না? তো আমরা তো ধরেই নেব যে হাসব্যান্ড তার তোমার কথায় বউয়ের কেয়ার করে না। বউ যেটা পছন্দ করে না সেটাকে করে, বা বউয়ের কথায় প্রায়োরিটি দেয় না, বা রাত-বিরেতে বউকে একা রেখে অন্য জায়গায় নিজের বাড়িতে গিয়ে থাকে। তো সে হাসব্যান্ড তো কখনোই ভালো হতে পারে না। তাই না? যেখানে তার একটা অসুস্থ ছেলে রয়েছে, আবার একটা প্রেগন্যান্সি মাথার উপর এসে পড়েছে। যদিও কিনা টিয়া বলেছে এটা ওদের প্ল্যানিং ছিল না, হুট করেই হয়ে গেছে। তারপরে তো নানা হ্যাপা। তার মানে হুট করে হলেও এটা তো কনসেন্টেই হয়েছে, তাই না? তো এখান থেকেই বলি, তার মানে ২ টো সন্তান আপাতত। একটা ভূমিষ্ঠ হয়েছে, একটা হয়নি। তো সেক্ষেত্রে কি মানে মানে দায়িত্বশীল বাবা যে কিনা রাত-বিরেতে তার সন্তানদের ছেড়ে, অসুস্থ স্ত্রীকে ছেড়ে সে নিজের শখ পূরণ করতে নিজের বাড়িতে পড়ে থাকে, তাই না? কি নিশ্চিন্তে আছে, খাচ্ছে-দাচ্ছে, ঘুমোচ্ছে, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে না? তাহলে সেক্ষেত্রে অবশ্য করেই এই ধরনের হাসব্যান্ডকে আমরা নোংরা, অসভ্য, আ বর্বর এই ধরনের আখ্যায়িত দেব। কি বলো? আমার তো তাই মনে হয়। কারণ আমি যদি আমার হাসব্যান্ডকে খারাপ বলি, তো জগৎ সংসারের লোক তাকে খারাপ বলতে বাধ্য। তারপরে আমি আজ খারাপ বললাম তার বদসঙ্গ। জানো তো আমার হাসব্যান্ড নেশা করে, জানো তো আমার হাসব্যান্ড জুয়া খেলে, জানো তো আমার হাসব্যান্ড আ আমার কথা শোনে না। আচ্ছা, তখন কি তোমরা তাকে ভালো বলবে? আবার দুদিন পর আমি ভালো সেইটা কথাটা সহ্য না করতে না পেরে এসে বলব, "না, না আমি যতটা খারাপ বলেছিলাম ততটা না। আমি বলেছিলাম তখন রাগ করেছিলাম, অভিমান করেছিলাম। এখন আমি বলছি যেটা বলেছিলাম সেটা ঠিক না।" তাতে তোমরা আমার উপরেই হাসবে। অ্যাকচুয়ালি ওর উপর হাসাই উচিত। আমাদের রাগ হচ্ছে, ওর উপর হাসাই উচিত। আবার নাটক আসবে যখন আবার বলব, নিশ্চয়ই বলব। কারণ এইভাবে তোমার লোককে ভুল বোঝানো, ভুল দেখানো, এবং নিজের ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে আর্নিং এর যে একটা থট, এটা যে টোটালি বন্ধ হওয়া উচিত আজকের দিনে। কারণ একই জিনিস সবাই এপ্লাই করতে চাইছে। একই জিনিস সবাই এপ্লাই করতে চাইছে। কারণ পরকীয়াটা করে ঝাড় খাচ্ছে দেখে এখন পরকীয়াটা আনতে চাইছে না। এখন এই নেশা-ফেশা এইসব আনতে চাইছে। যাই হোক, আ কারণ বলব না, অথচ বলে যাব আমার এটা, আমার সেটা। ভাবা যায়? হয় পরিষ্কার কারণ বলো, হয় এসপার নয় ওসপার। এরা শুধু মাঝখানে ত্রিশঙ্কু হয়ে ঝুলতে চায়। যে মাঝখানে ঝুলি, আ যদি দেখি যে আমার কিছু হচ্ছে না, তাহলে আমি নিচে লাফ দেব। আর যদি আমার হঠাৎ উন্নতি হয়, তো আমি আকাশে উঠে যাব। মানে একদম স্বর্গে বাস করব। অনেক ইনকাম, অনেক পয়সা, সেই কিউআর কোড শেয়ারের মতো। আমি এমন একটা বললাম যে সবাই আমরা বোকা হয়ে গেলাম। সত্যি। ওই সময় বোকাই হয়ে গেছিলাম। সঙ্গে আমি আমার ভিউয়ার্সদের যে পরিমাণ রিকোয়েস্ট করেছিলাম, ভাবলে আমার এখনো লজ্জা লাগে। যাই হোক, যারা এত ক্যাপেবল, যাদের এত পয়সা আছে, এত প্রতিপত্তি আছে, তাদের কারোর কাছে হাত পাতার কি আছে? তারা তো নিজেদের সন্তান, নিজেরাই রোজগার মানে পরিশ্রম করে ক্ষমতা বলে নিজের সন্তানের চিকিৎসা করাবে। আর খুব বেশি হলে যাদের এই অসুবিধাগুলো থাকে, সত্যি আমি সেই সময় চিন্তা করিনি। তো আমরা তো জানি যে বিভিন্ন ক্লাব আছে, সংগঠন আছে, তারপর কাউন্সিলর আছে। এদের কাছে গেলে সাহায্য চাইলে অবশ্যই সাহায্য পাওয়া যায়। সরকার থেকে এরকম অনেক তোমার ব্যবস্থা করা আছে, তাই না? আ সেই সত্যি তখনকার জন্য একটু বোকাই হয়ে গেছিলাম। কারণ এই প্রচেষ্টাগুলো শরীর খারাপ বলে এই যে টাকা তোলার একটা প্রচেষ্টা, এটা টোটালি কিন্তু চিটিংবাজি একটা আ মানে চেষ্টা। এই করতে গিয়ে যারা অরিজিনালি নিডি তারা কিন্তু অ্যাকচুয়ালি কোনো হেল্প পায় না। এইসব চিটিংবাজদের জন্য। ভিডিওটা এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। এখনকার জন্য এইটুকু। টাটা। ভাই ভালো লাগলে লাইক কমেন্টস করো।